আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে যে টপিকস নিয়ে হাজির হলাম সেই টপিক্সটা হলো, সাবজেক্টটা হলো সোলার প্যানেলের ফুল এনার্জি কিভাবে পাবো, অথবা পয়েন্টটা এরকম হতে পারে, কোন পদ্ধতিগুলো অনুসরণ করলে সোলার প্যানেলের শক্তিকে সর্বোচ্চ বা সর্বোত্তম ব্যবহার করা সম্ভব। এইটা হলো আজকে আমাদের আলোচনার টপিকস। তো এই টপিক্সে আগে আমরা সোলার ইউজার ক্যাটাগরিতে আসতে হবে। মোটামুটি গতানুগতিক আমাদের বাংলাদেশে 90% লোক আমাদের অফ গ্রিড ডিসি ডিসি স্মল সিস্টেম ইউজ করে। মানে হলো ছোট একটা সোলার সিস্টেম যেখানে কয়েকটা ডিসি লাইট চলে, 2-3টা, হ্যাঁ, অল্প কিছু ডিসি লাইট, হয়তো সাথে একটা ডিসি প্যান চলে। তো আসলে ওখানে দেখা যাচ্ছে যে একটা পিডাব্লিউএম কন্ট্রোলার ইউজ করা হয় চার্জিংয়ের জন্য। ওই সিস্টেমের জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ না, কারণ ওটা স্মল সিস্টেম। আমরা আজকে যে টপিকসটা আলোচনা করব মূলত আমাদের অফগ্রিড সিস্টেম, কিন্তু বড় সাইজের, যেখানে ডিসি টু এসি কনভার্ট করে চালানো হয়। যেমন ধরেন বর্তমানে মানুষ সোলারের মাধ্যমে, তাদের ইনভার্টারের মাধ্যমে এসি মানে ডিসি থেকে এসি কনভার্ট করে লাইট, ফ্যান, হ্যাঁ, এসি এগুলো চালানোর জন্য যে অফগ্রিড ইনভার্টার সিস্টেম, মোটামুটি এই সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। এখন এই সিস্টেমের প্রথম টপিক্সে যদি প্রথমে আসি আমরা, যে সোলার ইউজার প্রবলেম এবং সলিউশন। আমরা যারা সোলার ইউজ করি, সাধারণত আমাদের সবার সোলার সম্পর্কে আসলে অতত জ্ঞান থাকে না। আমরা নর্মাল ইঞ্জিনিয়ারকে বলি, তারা আমাদেরকে বা নর্মাল লোকদেরকে বাংলাদেশের ট্রেন না, এটার উপরে শিক্ষিত না এত বেশি, তাদের মাধ্যমে লাগাই। এখানে আমাদের ইউজারদের অনেক ভুল থেকে যায়। ভুলগুলো কীরকম? ভুলগুলো হইল এরকম: সোলারের সঠিক অ্যাঙ্গেলে বসানো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইতে হবে, তারপরে কী ধরনের তার ইউজ করতে হবে, তারপরে আমাদের ডিস্টেন্স কতটুকু রাখা উচিত, আমরা আসলে এই ব্যাপারে অবগত না। আর যার কারণে আমাদের এই ভুলগুলোর কারণে আমরা সঠিক পরিমাণে এনার্জি সোলার প্যানেল থেকে পাই না, যতটা আশা করি ততটা পাই না। 100% এনার্জি আমরা সোলার থেকে পেতে হলে আমাদেরকে কি সাবজেক্টগুলো অনুসরণ করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা তো এই ব্যাপারে আসলে অনেকেই জানি না। আর আমরা এই সোলার প্যানেলটা ইউজ করি কী জন্য? আমরা ইউজ করি বর্তমানে বাংলাদেশে যে ধরনের লোডশেডিং, তারপরে প্রিপেড মিটারের যে কারচুপি, যে হারে আমাদের ইউনিট কাটতেছে, প্লাস লোডশেডিং, হ্যাঁ, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে আমরা দেখা যাচ্ছে যে অল্টারনেটিভ ব্যাকআপ হিসেবে আমরা সোলারটাকে ইউজ করতে চাচ্ছি। দেখা গেল আমার বিদ্যুৎ আমি সঠিকভাবে সঠিক সময়ে পাচ্ছি না, আমার ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন অথবা আমার ব্যবসায়িক কাজে অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষতির কারণে আমরা চাচ্ছি যে একটা অল্টারনেটিভ ওয়েতে কীভাবে সোলার ইউজ করে অন্তত দিনের বেলায় আমরা আমাদের হোম অ্যাপ্লায়েন্সগুলো চালাইয়া আমাদের বিদ্যুৎ বিল কমাইতে পারি। এখন কথা হইল, আসলে কি আমাদের বিদ্যুৎ বিল কমতেছে? তাই কতটুকু কমতেছে? এখানে আমরা কি সঠিক পদ্ধতিতে সোলার প্যানেলটাকে ব্যবহার করতে পারতেছি? ওই সোলার প্যানেল থেকে কি আমরা 100% আউটপুট নিতে পারতেছি? আর ওটা যদি নিতে হয় 100% সোলার প্যানেল থেকে, তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে বা কী পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে? এখন আমরা যদি দেখি চিন্তা করে, যে আমরা সাধারণত সোলার সিস্টেম ইউজ করি যখন প্যানেল
লাগানোর পরে ধরলাম আমি সঠিকভাবে প্যানেল লাগালাম, সঠিক অ্যাঙ্গেলে, ডিস্টেন্সও সঠিক রাখলাম, সঠিক কেবল ইউজ করলাম। সাথে আমরা এটাকে কন্ট্রোল করার জন্য দেখা যাচ্ছে আমরা পিডাব্লিউএম কন্ট্রোলার অথবা এমপিপিটি কন্ট্রোলার ইউজ করতেছি। তো পিডাব্লিউএম কন্ট্রোলার তো খুবই বাজে কন্ডিশন, সেটা মানে কি বলবো, তার চেয়ে একটু বেটার এমপিপিটি। কিন্তু আমি পিডাব্লিউএম করে ইউজ করি, চার্জার আর এমপিপিটিই করি। যতই যাই করি আমি কিন্তু সোলার প্যানেল থেকে 60% বেশি আউটপুট পাই না। বাকি 40%-এর উপরে 50%, আমি ধরে নেব এটা 50%, 50% আমি সোলার প্যানেল থেকে কখনোই আমার 100% আউটপুট পাবো না। এটার কারণগুলো আমি পরে বলতেছি। তো আনুমানিক আমি 50 পাই, বাকি আমার 50 নষ্ট হয়ে যায় সোলারের। তবে এটা একটা বিশাল লস। আমি লস মানে কি, আমার বিদ্যুৎ বিলও কমতেছে না, প্লাস আমি যেটা লাগাইলাম এটা সঠিক আউটপুটও পাচ্ছি না। এই আউটপুট না পাওয়ার পিছনে আরেকটা কারণ হতে পারে, আরেকটা কারণ হলো ব্যাটারি চার্জিং সিস্টেম। মানে ব্যাটারিতে আমরা যেভাবে চার্জিং করার জন্য আমরা যে কন্ট্রোলার ইউজ করতেছি, ব্যাটারি ইউজ করতেছি, এতে কিন্তু আমাদের সোলারের পারফরমেন্স বা আউটপুট কমে যায়। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দেব। মূলত আমরা যারা, ওই যে আমি প্রথমে বলছি, আমরা যারা অফ গ্রিড স্মল সিস্টেম ডিসি টু ডিসি ইউজ করি, তাদের জন্য আসলে এটা এত ফলপ্রসূ না। যারা আমরা ডিসি টু এসি ইউজ করি, মানে সোলার থেকে ডিসি সিস্টেমের মাধ্যমে এসি কারেন্ট উৎপন্ন করে আমাদের হোম অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই ভিডিওটা। তো ধরে নিলাম আমরা এই সিস্টেম ইউজ করার জন্য 24 ভোল্টেজের ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার বলেন, আইপিএস বলেন, যে কোনো কিছু একটা 3 কেভিএ, অথবা ধরে নিলাম 48 ভোল্টের 5 কেভিএ একটা মেশিন ইউজ করতেছে। সাধারণত যারা সোলারের দিয়ে ঘরের জিনিসগুলো চালায়, সাধারণত তারা এই রকমের একটু 24 ভোল্ট বা 48 ভোল্টের মেশিন ইউজ করতে হয়। কারণ হলো আমার দেখা যাচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আছে, শুধু তো লাইট ফ্যান তো আমার হোম অ্যাপ্লায়েন্স না, আমার এখানে আরও অনেক কিছু আছে। সেই মানে লোডগুলো চালাইতে হলে আমার হোম লোড টোটাল বেড়ে যায় 3 কিলোওয়াট, মানে 3000 ওয়াট অথবা 5000 ওয়াট। তো উদাহরণের জন্য আমরা 24 ভোল্টের একটা 3 কেভি মেশিনের 2 ব্যাটারি সিস্টেম ধরে নিলাম। এখন ধরেন আমার 24 ভোল্ট 3 কেভিএ একটা ইনভার্টার, এই ইনভার্টারের মধ্যে ধরে নিলাম আমার 50 অ্যাম্পিয়ার পিডাব্লিউএম হোক, এমপিপিটি কন্ট্রোলার হোক, যেটাই হোক, একটা কন্ট্রোলার লাগানো আছে। কন্ট্রোলার মানে কি, সে আমার ওই সোলার থেকে যে ফ্লোটা বা যে এনার্জিটা আসতেছে সেটাকে কন্ট্রোল করে আমার এর মধ্যে দিবে, ব্যাটারি বা আমার সিস্টেমে। তো দেখা যাচ্ছে কি, এই যে 2 ব্যাটারি সিস্টেম যখন আমি লাগাবো, তখন আমার কন্ট্রোলার একে কন্ট্রোল করতেছে। একটা ব্যাটারি, 2 ব্যাটারির মধ্যে 24 ভোল্টেজের ব্যাটারির মধ্যে আমি যদি 1000 ওয়াট থেকে 3000 ওয়াট সোলার লাগাই, পাবো আমি 1000 ওয়াটেরই আউটপুট। তো এখন বলতে পারেন যে ধরেন এটার ম্যাক্সিমাম আমার 3000 ওয়াট ক্ষমতা সোলার লাগানোর, আমি 1000 লাগাইলে যে ক্ষমতা পাবো, 3000 ওয়াট লাগাইলে একই ক্ষমতা পাবো, তাই আমি কেন 1000 ওয়াট লাগাইতে যাবো, 3000 ওয়াট লাগাইতে যাবো, 1000 ওয়াট লাগাইতে হয়, বা এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এটা সম্ভব কিভাবে সেটা বলতেছি। যে আপনি ধরেন সোলার থেকে 3000 ওয়াট প্যানেল লাগাইলেন এবং আপনার আউটপুট আসতেছে ধরেন 2200 বা 2500 বা 2800, কিন্তু এই যে ইনভার্টারের যে কন্ট্রোলার আছে, পিডাব্লিউএম হোক আর এমপিপিটি হোক, এখান পর্যন্ত আপনার 2200 বা 2700 ওয়াটেই আসবে। কিন্তু পরবর্তীতে এটা সে ব্যাটারিতে এবং আপনার গ্রিডে দেওয়ার জন্য এটাকে সে কন্ট্রোল করে ফেলবে। কন্ট্রোল করে এটা 2 ব্যাটারি হলে সর্বোচ্চ 400 ওয়াট আপনার ব্যাটারিতে, মানে 15 থেকে 20 অ্যাম্পিয়ার স্পিডেই ব্যাটারিকে চার্জ করবে। এর বেশি স্পিডে ব্যাটারিকে কন্ট্রোলার চার্জ করতে দিবে না। তার মানে আপনার সোলার এনার্জি উৎপাদন হচ্ছে, আপনি সোলার প্যানেল সঠিক অ্যাঙ্গেলে বসাইলেন, সঠিক তার দিলেন, সঠিক ডিস্টেন্সে রাখলেন, সবই ঠিক করলেন, এনার্জিও আসতেছে। 3000-এর জায়গায় আপনার আসতেছে সাপোজ 2200 বা 2500 বা 2800, মানে
70% বা 80%ই আসতেছে কন্ট্রোলার পর্যন্ত। কন্ট্রোলার কী করতেছে, এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতেছে। নিয়ন্ত্রণ করে 15 থেকে 20 অ্যাম্পিয়ারে আপনার ব্যাটারিকে চার্জ করার সুযোগ করতেছে এবং আপনার ব্যাটারিতে সর্বোচ্চ 400 ওয়াটের বেশি ঢুকতেছে না। আর যতই আস্তে আস্তে ব্যাটারিটা ফুল চার্জ হতে শুরু করবে, ততই ব্যাটারির ভিতরে অ্যাম্পিয়ার ঢুকানো কমাই দিবে। এখন ধরেন আপনার সকালবেলা প্রথমেই ব্যাটারিটা ফুল ফাঁকা ধরেই নিলাম ফুল ফাঁকা, তখন সে 15 থেকে 20 অ্যাম্পিয়ারে ফুল স্পিডে চার্জ করবে। আমার সোলার থেকে 2500, 2700, 2800 যেতেই আসুক, সে 15 থেকে 20 অ্যাম্পিয়ারে সর্বোচ্চ 400 ওয়াট ব্যাটারির ভিতরে ঢুকতে দিবে। আস্তে আস্তে যখন আপনার ব্যাটারি চার্জিং বাড়তে থাকবে, তখন চার্জিং অ্যাম্পিয়ার অটোমেটিক কমে যাবে। তাহলে আপনার দেখা যাচ্ছে যে আমার ব্যাটারিটা চার্জ হতে সময় লাগতেছে 3 ঘন্টা ধরেন, বা 5 ঘন্টা। 5 ঘন্টা কিন্তু আমার সোলার প্যানেল ঠিকই রৌদ্র থেকে আমাকে ফুল 2800 ওয়াটই দিচ্ছে, কিন্তু এই 5 ঘন্টা তো আমার ব্যাটারির মধ্যে 2800 ওয়াট ঢুকতেছে সর্বপ্রথম যখন ফুল খালি থাকবে 400 করে ঢুকতেছে, আর যখন আস্তে আস্তে ব্যাটারিটা ভর্তি হবে তখন আস্তে আস্তে অ্যাম্পিয়ার কমে যাবে, তখন ততই অ্যাম্পিয়ার কম ঢুকবে। মাঝপথে কী হলো, আমার 5 ঘন্টা ধরে ধরেন 2800 বা 2500 করেই ধরলাম, 5 ঘন্টা ধরে 2500 হয়ে 125, মানে যদি আমি ওয়াট ধরি তাকে কত 10,000, প্রত্যেক ঘন্টায় যদি আমার 2500 করে হয় 125-এর উপরে, মানে 10,000 সামথিংয়ের উপরে ওয়াট উৎপন্ন হলো। আমার সোলার আমাকে দিল 10 ইউনিটের মতো ধরলাম, কিন্তু আমার ব্যাটারির মধ্যে তো তা ঢুকতে পারলো না, আমার সোলার এনার্জিটা লস্ট হয়ে গেল। আচ্ছা আসে এখন এছাড়াও দেখা যাচ্ছে আমার ওয়াটের সঠিক, আমার প্যানেলগুলো চায় না স্টেকারিং করা, সঠিক ওয়াটের প্যানেল পায় না। এছাড়া এনার্জি লস হয়েছে তারের বা সোলার প্যানেল যে অ্যাঙ্গেলে বসানোর কথা, এইসবগুলো আমরা জানি না, সঠিক পরিমাণে তার ইউজ করতে পারি না, ডিস্টেন্স বেশি। এবং মোনো প্যানেল যখন অধিক হিট হয়ে যায় তখন কিন্তু তার পারফরমেন্স কমে যায়। আপনারা এটা জানবেন যে যে কোনো ইকুইপমেন্টের যখনই হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তার পারফরমেন্স কমে যায়। আমি ধরলাম যে আমার এই সঠিক ওয়াটের প্যানেল বসাইলাম, এনার্জি যেন লস না হয় সেই হিসাবে আমি সঠিক তার দিলাম, ডিস্টেন্স সঠিক রাখলাম, ওভারহিট হচ্ছে না, সঠিক আউটপুট আসতেছে। তারপরেও 3000 ওয়াট থেকে আমি 2200 থেকে 2800 ওয়াট পাচ্ছি, ধরেন এটা 70 থেকে 80% পাইলাম, কিন্তু সেটা তো কন্ট্রোলার তো আমার ব্যাটারির ভিতরে সেটা ঢুকতে দিবে না, তাই যে আমার এখানে অনেক সোলার এনার্জি লস হচ্ছে। ব্যাটারিকে সর্বোচ্চ 15 থেকে 20 অ্যাম্পিয়ারেই চার্জ করবে, আর 15 থেকে 20 অ্যাম্পিয়ারে চার্জ করবে 400 ওয়াটের বেশি তো ঢুকবেই না। আস্তে আস্তে যতই ব্যাটারি ফুল চার্জ হতে থাকবে এটা আরও কমে যাবে। এছাড়াও আছে ধরেন এরপরে ব্যাটারি চার্জ হইল আমার, এবার আমার ইনভার্টার কী করলো, শিফট করে দিল। শিফটের ক্ষেত্রে দেখা গেল যে আমার যে সোলার হাইব্রিড ইনভার্টারগুলো আছে, এখানে ম্যাক্সিমাম ইনভার্টারগুলোর ফার্স্ট প্রায়োরিটি হইল সোলার, সেকেন্ড প্রায়োরিটি হইল গ্রিড, থার্ড প্রায়োরিটি হইল ব্যাটারি। এর আগে এইগুলো ফুল ডেভেলপ করার আগে সবার আগে কিন্তু সে ব্যাটারিকে চার্জ করবে। ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগে কিন্তু সে এই কাজগুলো করবে না, কারণ আমার ব্যাটারি ফুল চার্জ হইতে সময় লাগতেছে 4 ঘন্টা বা 5 ঘন্টা, এর মধ্যে সে যত অ্যাম্পিয়ার পাচ্ছে সেটাতে তো সে চার্জ করতেছেই না, তাহলে ওখান দিয়ে আমার এনার্জি লস হচ্ছে। যতই সে উৎপাদন করুক 400-র বেশি, সে সর্বোচ্চ 400-র বেশি ঢুকতে দিচ্ছে না। সেটা শেষ করার পরে আমার এখান দিয়ে 3-4 ঘন্টা বা 5 ঘন্টায় তো এনার্জি লস হলোই। আমি পাইলাম 2800 করে, ঢুকলো আমার 400 করে, বাকি আমার 2400 করে পার ঘন্টায় লস। তারপরে সে আবার যখন আপনার শিফটিং করবে, এরপরে না সে ফার্স্ট প্রায়োরিটি সোলার ধরবে, সেকেন্ড প্রায়োরিটি গ্রিডে যাবে, থার্ড প্রায়োরিটিতে যাবে, সেটাই দিলাম এই প্রায়োরিটিতে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমার অনেকের চার্জিং কন্ট্রোল থাকে না, যেমন কি রাতের বেলায় আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে রাখা দেয় আমার গ্রিড থেকে। এতে কী হয়, আমার লাভটা কী হচ্ছে, রাতের বেলায় যদি আমার ব্যাটারি ফুল চার্জ করে রেখে দেয়, তাই আমার দিনের বেলায় সোলারের কী কাজ, তাই তো আমার আর বিদ্যুৎ বিল কমতেছে না। এবং এছাড়া তো রাতের বেলা তো আমার অটোমেটিক গ্রিড থেকে চলতেছে, কারণ তখন তো আর আমার সূর্যের আলো নাই। হ্যাঁ, এছাড়াও যখন টেম্পারেচার বেড়ে যায় বা সোলার হঠাৎ করে একটু ফ্লেক্সিবল করে,
বা ঘরে ওভারলোড আপনি চালাই দেন, তখন সে কী করে, সেকেন্ড প্রায়োরিটি বেসিসে যখনই সে ফার্স্ট প্রায়োরিটি সোলারের পুরাটা পাচ্ছে না, সে তখন কী করে অটোমেটিক শিফট হয়ে যায় গ্রিডে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে। তখনও কিন্তু আপনার ওই সোলার সে কারেন্টের কানেকশনটাই রয়ে গেল, আর কারেন্টের কানেকশন রয়ে গেল মানে কি আপনার বিদ্যুৎ বিল সেভ হলো না। এখন আমরা এটা একটা দেখি, আমাদের গতানুগতিক যে সিস্টেম, আমরা একটা উদাহরণস্বরূপ বলতেছি। গতানুগতিক সিস্টেম এটা আমার সোলার প্যানেল, ধরলাম এটাকে আমি সিরিজ কানেকশন করলাম, এটাকে আমি একটু মোটা দিলাম, ধরলাম এখানে আমার এই 2 ইঞ্চি পাইপ, এটা ধরেন এটাও 2 ইঞ্চি পাইপ, এই দিয়া 2 ইঞ্চি পাইপে পানি আসতেছে বা চার্জ আসতেছে আমার পিডাব্লিউএম কন্ট্রোলার বা এমপিপিটি কন্ট্রোলার যেটার মধ্যেই আসতেছে। কিন্তু আসার পরে এ তো এখানে কন্ট্রোল করে ফেলতেছে। এটা যত আমি পাইতেছি, সাপোজ আমি 3000 ওয়াট থেকে, ওই যেটা বললাম 3000 ওয়াট থেকে 2200, 2500, 2800 যেইটাই পাই, এই কিন্তু এখানে এসে এবার এটাকে ব্যাটারির মধ্যে ঢুকানোটা কমাই দিল, মানে চিকন করে ফেললো, কন্ট্রোল করে ফেললো। তো আমার মেশিনের সবার আগে প্রায়োরিটি হলো সে আগে ব্যাটারিটাকে ফুল চার্জ করবে, আর ব্যাটারিটা তো যত ফুল চার্জ হইতে থাকবে ততই অ্যাম্পিয়ার কমতে থাকবে। আমি যতই এখানে বেশি পাই না কেন এত অ্যাম্পিয়ার কম করতেছে। আর আমি ধরে নিলাম যদি দিনের বেলায় 3 ঘন্টা এটা ফুল চার্জ হইতে সময় লাগে, এই 3 ঘন্টা আমার যত উৎপাদন হইল 2500 বা 2800 করে, কিন্তু আমার ব্যাটারির মধ্যে কিন্তু টা ঢুকতে পারলো না। তার মানে আমার এখানে লস হয়ে গেছে, কন্ট্রোলে আমার সোলার এনার্জিটা লস করে ফেললো 3 ঘন্টা। আচ্ছা, এখানে ঢোকার পরে আমি ধরে নিলাম ব্যাটারি ফুল চার্জ হয়ে গেল, এখন সে শিফট করে দিল এখানে বললাম যে এখানে যখনই এটার টেম্পারেচার ট্রান্সফরমার বেস হোক আর এসএমপিএস বেস হোক, যখনই এটা হিট বাড়বে তখনই এর পারফরমেন্স কমে যাবে। এখন ঘরের লোড আপনি যখন বাড়াই দিবেন তখনই সে এটা আবার এসিতে শিফট হয়ে যাবে। তার মানে আমার এখানেও সোলার প্যানেল থেকে না নিয়ে এসি থেকে সে কারেন্ট নিতে থাকবে, আর এখানেও আমার বিদ্যুৎ বিল সেভ হলো না, এবং সোলারও আমি 100% ইউজ করতে পারতেছি না। এখন এই সব জিনিস থেকে আমি কিভাবে উত্তরণ হব, বা কিভাবে আমি আমার সোলার প্যানেলের সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, কোন পদ্ধতিতে আমরা আসবে সেই সিস্টেমে। এখন ধরেন আপনারা জানেন কি না জানি না, আমি হিস্ট্রি থেকে বলি, বৈদ্যুতিক মানে কারেন্ট উৎপাদনের কাহিনী থেকে যদি বোঝাই বলি, আপনার প্রথম কিন্তু ডিসি কারেন্ট উৎপন্ন হয়েছে, এবং পৃথিবীতে যত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আছে সব কিন্তু ডিসিতে চলে, এসিতে না। ধরেন আপনার হাতের মোবাইলটা, এটাও কিন্তু ডিসিতে চলে। দেখেন আপনি মোবাইল চার্জার দিয়ে 220 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ বা 9 ভোল্টেজ দিয়ে আপনার ব্যাটারি মোবাইলটাকে চার্জ করেন, এবং সেটা ডিসিতে চলে। আপনার দেখেন যত ইনভার্টার টেকনোলজি যাই বলেন, এসি, ফ্রিজ যাই বলেন, ইনভার্টার টেকনোলজি ডিসিতে চলে। যত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট মনে করেন এলইডি টিভি, যোগাযোগের যন্ত্রপাতি, যত যাই বলেন পৃথিবীতে যত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আছে সব কিন্তু ডিসিতে চলে। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে এসি কেন? এসি হলো এই জন্য, এসি অনেক দূর থেকে এটাকে স্থানান্তর করা যায়। ধরেন আমরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম কাপ্তাইতে উৎপন্ন হচ্ছে কারেন্টটা, এই কারেন্টটা আমার ঢাকায় আনতে হলে ডিসি সিস্টেমে এটাকে আনা যাবে না। আর যখনই এটাকে এসি সিস্টেম করা হবে, করার কারণে এটাকে খুব সহজে নিয়ে আসতে পারা যায়। এখন আপনারা জানেন কি না জানি না, আজকে বলে দিচ্ছি, যত এসএমপিএস টেকনোলজি, যত ইনভার্টার টেকনোলজি, যত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সব কিন্তু ডিসিতেই চলে। আপনার এই শুধুমাত্র বর্তমানে কথা বলি, বর্তমানে শুধুমাত্র ট্রান্সফরমার বেস, মানে যেটার মধ্যে ট্রান্সফরমার আছে বা রোটেট হয়, সেটা ছাড়া সব কিছু কিন্তু ডাইরেক্ট ডিসি দিয়ে চালানো সম্ভব। এটাকে আমরা বলবো কি, ডিসি টু ডিসি কন্ট্রোলার। এটা কি করা যায়, আপনি ডাইরেক্ট প্যানেলগুলোকে সিরিজে কানেকশন করে 220 থেকে মনে করেন 250 ভোল্ট ডিসি, এই ডিসিতে আপনি চাইলে আপনার ঘরের
সকল ইকুইপমেন্ট চালাইতে পারবেন। কি কি ব্যতীত আমি আগেই বলে দিলাম, কয়েকটা জিনিস ব্যতীত বর্তমানে, সেটা হলো আপনার ট্রান্সফর্মার বেস জিনিসগুলা, বা যেটা কয়েল আছে ভিতরে রোটেট হয়, যেমন কীরকম, যেমন ওই আপনার নর্মাল আমাদের যে ফ্যানগুলো, কারেন্টের ফ্যান, ওটার মধ্যে একটা বড় কয়েল আছে এবং ওটা রোটেট হয়। নর্মাল ফ্রিজের ভিতরে কম্প্রেসার আছে, সেটা রোটেট হয়। তারপরে কিছু সাউন্ড বক্স আছে যেটা আগের যুগের পুরাতন, যেটা ট্রান্সফর্মার দিয়ে আপনার এসিতে ডিসিতে হয়। আগেরকার আমাদের মোবাইল চার্জারগুলো অনেক বড় ছিল, ভিতরে বড় একটা ট্রান্সফর্মার ছিল, এগুলো হবে না। কিন্তু বর্তমানে এই বড় বড় ওজন জিনিসগুলোকে বাদ দিয়ে একটা টেকনোলজি ইউজ করতেছে, সেটাকে বলে SMPS। আমাদের মোবাইলের চার্জারটাও দেখেন আগের চেয়ে কত পাতলা হয়ে গেছে, ওটার ভিতরে SMPS টেকনোলজি ইউজ করা হয়েছে। ওটা কি করে, ওটাও সেম হাই ফ্রিকোয়েন্সি এসিটাকে ডিসিতে রূপান্তর করে। তো SMPS টেকনোলজি যে কোনো জিনিস, যেমন আমরা যাকে বলি BLDC ফ্যান বা AC2, হ্যাঁ, SMPS টেকনোলজির যে প্রোডাক্টগুলা, যারে আমরা বলি অনেকে এখন আমরা AC2DC ফ্যান বলি, ওটার ভিতরে আসলে মূলত কিছুই না, ওটার ভিতরে একটা জাস্ট SMPS কয়েল মানে সার্কিট আছে, যেটা আপনি এসি ইনপুট দেন তাকে, সে এটাকে ডিসি করে আপনার ফ্যানটাকে চালায়। আর ইনভার্টার টেকনোলজি যত এসি, ফ্রিজ যাই বলেন, ইনভার্টার টেকনোলজি যাই আছে, সব কিন্তু আপনার এসিটাকে নিয়ে ডিসিতে কনভার্ট করে চালায়। ওর মধ্যে ব্রিজ রেকটিফায়ার আছে, হ্যাঁ, 4টা রেজিস্টার দিয়ে, এরকম 4টা দিয়ে ব্রিজ রেকটিফায়ার করা হয়। ওকে আপনি ইনপুটে কি দিবেন, এসি দিবেন না ডিসি দিবেন, ওর জানার বিষয় না, ও এটাকে আবার পুনরায় এসি থেকে ডিসিতে কনভার্ট করে নেয়। এখন আপনি এখান দিয়ে যদি এসি ইনপুট দেন তাও তার কিছু আসে না, ডিসি ইনপুট দেন তাও তার কিছু আসে না, সে এখানে এটাকে ব্রিজ রেকটিফায়ার করে ডিসি করে নেয়। ডিসি করার পরে সে আবার এটাকে ব্যবহারের উপযোগী করে নেয়। আর একটা জিনিস যেটাকে আপনি বলতে পারেন DC to AC কনভার্টার, এটা কি, এটা হলো IGBT। বর্তমানে যে IGBT আছে, ওই আমাদের যে বর্তমানে ইনভার্টারগুলো আমরা ইউজ করি বা IPSগুলো ইউজ করি, এটার মধ্যে হয় বড় আয়রন কোর ট্রান্সফর্মার আছে, অথবা ছোট এই যে SMPS টেকনোলজির আছে সার্কিট আছে, যেটা এসিকে ডিসি বানায়। কিন্তু এতে কিন্তু সিস্টেম লস আছে, ট্রান্সফর্মার কোরে অনেক বেশি সিস্টেম লস, SMPSও সিস্টেম লস আছে। কিন্তু আমরা যদি ওই যে IGBT বা মসফেটের বদলতে আমরা কি করতেছি, সরাসরি ডিসিটাকে সুইচিং করে এসিতে কনভার্ট করতে পারতেছি। ওই ডিসি থেকে এসিতে কনভার্ট ফ্রিকোয়েন্সির মানে যে শেপটা, ওটার ফ্রিকোয়েন্সিটাকে নিয়ন্ত্রণ করার জন্য হয়তো আমরা ফিউজ সাইন ওয়েভ মডিউল ইউজ করে এটাকে একেবারে সঠিকভাবে ডিসি থেকে এসিতে কনভার্ট করে নিতে পারতেছি সরাসরি IGBTর মাধ্যমে। এখানে কোনো ট্রান্সফরমার নাই, কোনো SMPS নাই, কিছুই নাই। এতে কি হচ্ছে, আমার ওই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারের কোনো নাই, এই যে ট্রান্সফরমারের কোনো সমস্যা নাই। এতে কি হচ্ছে, আমার সোলার প্যানেল থেকে একেবারে পুরা শক্তি 220 ভোল্ট বা 250 ভোল্ট যদি আমি ডিসি ঢুকাই, এটাকে যদি আমি IGBT দিয়া যদি ডিসি থেকে এসিতে কনভার্ট করে নিই, তাহলে আমি এই 220 ভোল্ট বা 250 ভোল্ট থেকে দেখা যাচ্ছে আনুমানিক 215 ভোল্ট এসি পেয়ে যাচ্ছি। মাঝখান দিয়ে শুধুমাত্র হালকা কিছু লস হচ্ছে, এই জন্য সেটা হলো ওই যে আমি যে একটা ফিউজ সাইন ওয়েভ মডিউল দিয়ে এটাকে ডিসিটাকে ফুল মানে IGBTতে আমাকে পুরোপুরি যতটুকু পাচ্ছে ততটুকু জাস্ট ডিসিটাকে এরকম, ডিসিটা তো এভাবে সোজা চলে, IGBT কী করে সুইচিং করে, এবার 3টার মধ্যে এভাবে একবার প্লাস হয় একবার মাইনাস হয়, এভাবে ঘুরে ইলেকট্রিক্যালি, যদি আমরা দৃশ্যমান দেখি না আর কি। এই ঘোরার কারণে এই ফ্রিকোয়েন্সিটা কী করে, একবার এভাবে হাফ সার্কেল হয়, আবার এভাবে হাফ সার্কেল হয়, এবার হাফ সার্কেল হয়, এভাবে এটা সেকেন্ডে এটা এই উপরের অংশটা সেকেন্ডে করে 50 বার, আর এটাকে পরে করে 50 বার, মানে 1 সেকেন্ডে
সে 100 বার অন একবার অফ হয়। এই অন অফের মাধ্যমে আমার এই ডিসি কারেন্টটাকে সে এসিতে রূপান্তর করে দেয়। কিন্তু এই যে রূপান্তরের সময়, সুইচিংয়ের সময় আমার ফ্রিকোয়েন্সিটা যেন এই 1 সেকেন্ডে 50 বার অন 50 বার অফ হয়। এই সিস্টেমটা যেটা দিয়ে, যে মডিউল দিয়ে কন্ট্রোল করা হয়, এই কন্ট্রোল করতে যাই আমার হয়তো এখানে একটু ডিসিটা সামান্য একটু লস হয়, তবে ওটা এত বেশি না। এখন আমি আমার সোলার প্যানেলের 100% ইউজ করতে হবে, বা 100% তো কেউ কখনো ইউজ করতে পারবে না, হবেও না। 80%, 70 থেকে 80% যদি আমি ইউজ করতে চাই, এই সিস্টেমে কিন্তু আমি 50%ও ইউজ করতে পারি না। এটা অ্যাকচুয়ালি খাতা কলমে হিসাব করে 40% হবে, 100%। মানে আমি সোলার আমাকে কিন্তু ঠিকই এ পর্যন্ত আমাকে 100 টাকাই দিচ্ছে ধরেন। এই কারণ এর মধ্যে তো আবার সোলার প্যানেল তো 100% অ্যাকুরেট দেয় না, চায়না থেকে আসে, এখান থেকে তার ডিস্টেন্স আমি মনে করলাম কিছু সিস্টেম লস হইল, তাপ উৎপন্ন হিটের কারণে কিছু লস হইল, সব নিয়ে এদিকে ধরলাম আমার এখানে, আমি এটাকে 100%ই ধরলাম হিসাবের খাতিরে। এটা হবে হয়তো 70 থেকে 80% আসবে। এটাকে আমি 100% ধরে যদি ধরি, 100%-এ আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু শেষ পর্যায়ে 40%, বাকি আমার পুরাটাই 60% লস্ট হচ্ছে। আর আমি যদি এই সিস্টেমে আসি, এই সিস্টেমে কী হবে, আমার কোনো এই ট্রান্সফর্মার থাকবে না, আমার কোনো কন্ট্রোলার থাকবে না, পিডাব্লিউএম কন্ট্রোলার, এমপিপিটি কন্ট্রোলার থাকবে না, হ্যাঁ, তারপরে আমার কোনো এসএমপিএস থাকবে না। সরাসরি আমার প্যানেল থেকে যে 220 বা 250 বা যেটাই হোক, এটা হবে 200 থেকে 450 ভোল্ট ডিসি। এটাকে সরাসরি আইজিবিটি কী করবে, এসি থেকে ডিসি থেকে এসি করে ফেলবে। আর এসিটাকে আমি সঠিক ফ্রিকোয়েন্সিতে 50 হার্টজে ইউজ করার জন্য যে ফিউজ সাইন ওয়েভ মডিউলটা ইউজ করে সরাসরি আমি আমার বাসার সব লোড চালাইতে পারতেছি, এবং আমি সোলার থেকে 100% আউটপুট নিতে পারতেছি। এই সার্কিটটা কোথায় পাবেন? এই সার্কিটটা কিন্তু বর্তমানে আছে। বর্তমানে আমরা যারা জানি, সাধারণ কাস্টমার বা গ্রাহক, আমরা জানি যে আইপিএস হয় কীরকম হয়, আইপিএস অথবা ইউপিএস, যেটার মধ্যে থাকবে হয়তো আপনার এসএমপিএস টেকনোলজির ইনভার্টার বলি আমরা, এসএমপিএস, অথবা নর্মাল আয়রন কোর। দ্বিতীয়টা হইল আমরা যেটারে বলি সোলার ইনভার্টার, এটা হবে এসএমপিএস টেকনোলজি। আর তৃতীয়ত এখন যেটাকে আমরা সোলার ইনভার্টার বলতেছি, এটাও সোলার ইনভার্টার। সেটা হচ্ছে এই জিনিসটা, যেটা ডাইরেক্ট ডিসিকে এসি কনভার্ট করে, সরাসরি ডিসিকে এসি কনভার্ট করে। এখন এটাকে কেউ বিএফডিও বলে, আপনি সোলার ইনভার্টারও বলতে পারেন, যে যেটা বলুক সেটা যার ইচ্ছা। আর এই জিনিসটা আপনার বর্তমানে চায়নাতে তো উৎপাদন হচ্ছে, চায়না থেকে এটাকে সোলার ইনভার্টারই বলি আমরা, উইদাউট ট্রান্সফর্মার, কোনো ট্রান্সফর্মার নাই, এসএমপিএসও নাই, ট্রান্সফর্মারও নাই, কোনো কিছুই নাই, সরাসরি আইজিবিটি দিয়ে। আর এটা পাকিস্তানেও মোটামুটি গত 6 থেকে 9 মাস তারা উৎপাদন করতেছে লোকালি, চায়না থেকে এনে। বাংলাদেশেও ইনশাআল্লাহ চলে এসেছে, আপনারা পাবেন কয়েকটা জায়গায়, যদিও এখনও মার্কেটিং শুরু হয় নাই। আগামী 1 মাস বা 15 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেটা হইল আমাদের গাজীপুরের জুই পাওয়ারে চালু হয়েছে, ওনারা এটা পাকিস্তান থেকে আইনা আপনাদের জন্য দিচ্ছে। এছাড়াও বাংলাদেশে আরও কয়েকটা ভাই ছোটোখাটো পরিসরে ওনারা শুরু করছে। তো আসলে গত 6 মাস বা 9 মাস পাকিস্তান যখন এটা ইউজ করতেছে, তারা এখান থেকে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলো কি হচ্ছে সেটা আরেক ভিডিওতে আলোচনা করব। তো বাংলাদেশে আমাদের জুই পাওয়ার লিডিং হিসাবে এটা কাজ শুরু করছে আমার জানা মতে, বাকি কেউ করতেছে কিনা আমার জানা নাই, হয়তো বা এটা আমাদের গুলিস্তান বা ওইদিকে পাটুয়াতুলি অন্য কেউ শুরু করছে, কিন্তু আমার জানা নেই। তো আমি ওনাকে বলেছি যে ভাই, এই গত 7 মাস বা 9 মাস পাকিস্তান লোকালি মেড তৈরি করতে যায়, তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে, এই ভুলগুলো অন্তত আপনি করেন না।
আপনি যদি না করেন, তাই তাদের থেকে তাদের সমান সময়ে, যেমন ওরা আমাদের থেকে 6 মাস বা 9 মাস সিনিয়র, কারণ তারা আগায় গেছে কাজে, 6 মাস ধরে তারা এটা উৎপাদন করতেছে, তারা এটা সম্বন্ধে ভালো মন্দ জানে। আমরা 6 মাস পরে শুরু করছি বা 9 মাস পরে বা 1 বছর পরে শুরু করছি, তার মানে আমরা 1 বছর তাদের থেকে অভিজ্ঞতায় পিছানো। কিন্তু আমরা যদি তাদের যে সমস্যাগুলো তারা গত 1 বছরে বা 9 মাসে সম্মুখীন হয়েছে, সেই সমস্যাগুলো আমরা যদি এখান থেকে ওভারকাম করে নিতে পারি, তাই আমরা তাদের সমান কাতারে চলে আসো। আচ্ছা, তো আমরা এবার চলে আসি শেষ মূল পয়েন্টে। যদি আমি সোলার থেকে 100% বিদ্যুৎ খরচ মানে উৎপাদন বা সোলারকে 100% ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এটা পরিহার করতে হবে। কোনো পিডাব্লিউএম না, কোনো এমপিপিটি না, কোনো কন্ট্রোলার না, কোনো ব্যাটারি না। ব্যাটারির ব্যাপারে আমি পরে বলবো। কোনো ট্রান্সফর্মার বা ইনভার্টার নাই, যেখানে কোনো ট্রান্সফর্মার বা ইনভার্টার আছে এরকম কোনো কিছুই আমরা ইউজ করব না। এটা পুরাটা বাদ। এই সিস্টেম করলে আপনি 40%-এর উপরে কোনো দিনও পাবেন না। এখন আমরা কি করব? এটা আছে আমাদের বাংলাদেশে আছে, কেন আমরা এটা ইউজ করব না? আমরা এরকম সোলার লাগাবো, নর্মাল তার দেব, আইজিবিটির মাধ্যমে এটাকে আমরা ডিসি টু এসি কনভার্ট করে নেব। এসি কনভার্ট করে নিয়ে এখানে আমার আবার কিছু ভাই আসবে যে রোদ কমে গেলে ফ্লেক্সিবল হবে, কী হবে না হবে সেটার উত্তর আমি পরে দেবো। ব্যাটারি ইউজের ব্যাপারে আমি পরে বলতেছি, ব্যাটারিও ইউজ করবো আমরা এই সিস্টেমে, কীভাবে সেটা পরে বলতেছি। হ্যাঁ, সেই সিস্টেমটা রাখা হয়েছে, ওভারকাম করা হয়েছে। আচ্ছা, প্রথমত আমরা যদি করতে চাই, আমাদের যে নর্মাল এই যে বর্তমানে যে ইনভার্টারটা আমরা এসি চার্জিং বন্ধ রাখতে হবে কোনো ব্যাপারে, যেন সে কোনোভাবেই কারেন্ট থেকে এসি চার্জ করতে না পারে। ম্যাক্সিমাম আইপিএস বা ইনভার্টারের পিছনে সুইচ আছে, কিছু কিছু মাইক্রো কন্ট্রোলার বেস যেসব আইপিএস আছে সেগুলোর মধ্যে তো আপনি অটোমেটিক সুইচ চাপ দিয়ে বন্ধ করতে পারবেন এসি চার্জিং বন্ধ, যেমন জেনেসিস মাইক্রো কন্ট্রোলার বেস ইনভার্টার, এটাতে আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন। এছাড়াও ইন্ডিয়ান আইপিএসগুলোতে পিছনে নব থাকে এসি চার্জিং অফ, ওই সুইচ নবটা দিয়ে আপনি এসি চার্জিং অফ করে দিবেন। এসি চার্জিং অফ করে দিলে আপনার কারেন্ট থেকে কখনোই ব্যাটারিকে চার্জ করার সুযোগ পাবে না, তাহলে আপনার এখান থেকে বিদ্যুৎ বিল কমতেছে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সকালবেলা আপনি চাইলে কারেন্টের সুইচটা অফ করে দিতে পারেন। আইপিএসের অফ করে দিলে কী হবে, সে তখন চাইলেও আর কারেন্ট থেকে শেয়ার করতে পারবে না, অথবা কারেন্ট থেকে চলতে পারবে না। আর যখনই সন্ধ্যা হবে, সন্ধ্যার আগে আগে আপনি আবার অন করে দেবেন সুইচটা। এটা যদি সম্ভব হয় কারো দ্বারা ম্যানুয়ালি, অথবা আপনি এটা টাইমার রিলে সিস্টেম করে দিতে পারেন। যে কোনো সিস্টেমে এটা যদি করেন, তাহলে আপনি আরও একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। তৃতীয়ত হলো চার্জিং অ্যাম্পিয়ার কন্ট্রোল করে। ধরেন আমি এটা করতে পারলাম না, 2 নম্বরটা করতে পারলাম না, বা এসি চার্জিং আমি অফ করতে পারলাম না, আপনি চার্জিং অ্যাম্পিয়ার কমিয়ে কন্ট্রোল করে করতে পারবেন। এই চার্জিং অ্যাম্পিয়ার কন্ট্রোল করা যায় দুইভাবে। একটা হলো যারা ম্যানুয়াল বা ইন্ডিয়ান আইপিএস টাইপিএস, ওরা কী করে, ওই ভিতরে আপনার যে একটা নব আছে ভেরিয়েবল দিয়ে চার্জিং অ্যাম্পিয়ার বাড়ানো কমানো যায়। এখন আপনি সাধারণ গ্রাহক তো বারবার যায় ভেরিয়েবল দিয়ে কমাইতে পারবেন না কাস্টমার থেকে। এটা কিন্তু আবার মাইক্রো কন্ট্রোলার বেস যেসব আইপিএস আছে বা ইনভার্টার আছে, তারা কিন্তু চাইলেই সেট আপে সহজে ঢুকে যে কোনো নর্মাল একটা বাচ্চা যারা কম্পিউটার চালাইতে পারে বা মোবাইল চালাইতে পারে তারাই পারবে, আপনিও পারবেন। আর মাইক্রো কন্ট্রোলার বেস আইপিএস একমাত্র জেনেসিসের আছে বাংলাদেশে, আর কারণ নেই আমার জানা মতে। এখান থেকে আপনি চাইলে চার্জিং অ্যাম্পিয়ার 2, 1, 3 আপনার ইচ্ছা মতো করে রাখেন, তাই চাইলেও কারেন্ট থেকে বেশি চার্জিং অ্যাম্পিয়ারে চার্জ হবে না ব্যাটারি, আর তাই আপনার বিদ্যুৎ বিল কম উঠবে। এটাও একটা পদ্ধতি আপনার কীভাবে বিদ্যুৎ বিল কমানো যাইতে পারে, সোলারকে 100% ইউজ করা যেতে পারে। প্রায়োরিটি সেট আপে ম্যাক্সিমাম চাইনা আইপিএসগুলো দেখা যাচ্ছে যে প্রথম প্রায়োরিটি থাকে সোলার। এর আগেও সবার আগে প্রায়োরিটি হলো সে ব্যাটারিকে চার্জ করবে, এটা হলো সবার আগে টপ প্রায়োরিটি। কিন্তু আমরা তো সেটাকে এখান থেকে কন্ট্রোল করে নিলাম এই 3টা পয়েন্ট দিয়ে। তো এবার সেকেন্ড প্রায়োরিটি আসবে কি, সেকেন্ড স্টেপে আসবে সোলার থেকে সে প্রথম সোলারকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। সেকেন্ড প্রায়োরিটি ম্যাক্সিমাম কোম্পানির হইল এই সেকেন্ড প্রায়োরিটি হলো শেয়ারিং এসি, থার্ড প্রায়োরিটি ব্যাটারি। কিন্তু একমাত্র জেনেসিস কী করতেছে, ফার্স্ট প্রায়োরিটি সোলার, সেকেন্ড প্রায়োরিটি ব্যাটারি, থার্ড প্রায়োরিটি এসি। এর পিছনে কারণও আছে। একটা তো আপনার গ্রাহকের সুবিধার কারণে করা, আরেকটা ব্যাপারে এখানে মেকানিজম কম লাগতেছে, ডিভাইসের সেফটি থাকতেছে।
এসি শেয়ারিং করতে হলে আপনাকে অবশ্যই ওখানে একটা ব্রিজ রেকটিফায়ার, ভালো মানের ব্রিজ রেকটিফায়ার ইউজ করতে হবে। আর ব্রিজ রেকটিফায়ার ইউজ করার পরেও এখানে আরও একটা সমস্যা আছে, সেটা এর পরের পয়েন্টটাতে আসতেছে। এই ব্রিজ রেকটিফায়ার যদি ভালো না হয় বারবার ফেটে যাবে, সবসময় এসি থেকে নিতে থাকবে, সোলার থেকে কম নেবে। এই জন্য প্লাস ব্যাটারি ইউজারের সুবিধার কারণে শুধুমাত্র জেনেসিস ফার্স্ট প্রায়োরিটি সোলার, সেকেন্ড প্রায়োরিটি ব্যাটারি, থার্ড প্রায়োরিটি এসি করা হয়েছে। আপনার অন্যান্য ইন্ডিয়ান আইপিএসের মধ্যে কিন্তু এটা চাইলে সিলেক্ট করা যায় ফার্স্ট প্রায়োরিটি কী, সেকেন্ড প্রায়োরিটি কী, থার্ড প্রায়োরিটি কী। তো আপনারা ফার্স্ট প্রায়োরিটি সোলার নেবেন, সেকেন্ড প্রায়োরিটি ব্যাটারিতে রাখবেন, থার্ড প্রায়োরিটি এসিতে রাখবেন। এখন এরপরও একটা সমস্যা আছে। ধরেন আমাদের যে ইনভার্টারগুলো, আমরা চাইনা ইনভার্টারগুলো ইউজ করি, ওটার কিন্তু একটা বিওসি থাকে। বিওসি ম্যাক্সিমাম বিওসিতে সেট আপ করা। এটা কেন? এই যে এসি শেয়ারিংয়ের একটা জিনিস আছে, আমি যদি খুলে বলি, ধরেন এখানে একটা ব্রিজ রেকটিফায়ার, হ্যাঁ, ব্রিজ রেকটিফায়ার, এখানে আপনার এসি কানেকশনও দেওয়া আছে, তারপরে ডিসি কানেকশনও দেওয়া আছে সোলার থেকে, আর এখানে সে আউটপুট নিচ্ছে ইনভার্টার। এখন যদি এখানকার এই সোলারের যদি আপনার এই ইনপুট যদি কম হয়, ধরেন 200 ভোল্ট, হ্যাঁ, ডিসি, আর এখান দিয়ে এসি তো সে ফুল স্পিডে পাচ্ছে, তখন কি করে এই ব্রিজ রেকটিফায়ার এর কাছ থেকে সোলার কাছ থেকে না নিয়ে ম্যাক্সিমাম টাইম এই কারেন্টের সাথে সংযোগ হয়ে থাকে। এতে কী করে, আপনি সোলার যে লাগাবেন তার কোনো উপকারেই লাগে না। এসি শেয়ারিং সে সব সময় এসি থেকে নিতে থাকে, যার কারণে আপনাকে কি করতে হবে, ম্যাক্সিমাম বিওসি যেটা ইনভার্টারের সেই পরিমাণ সোলার প্যানেল লাগাইতে হবে। এতে এফিসিয়েন্সি বেড়ে যাবে। কীভাবে? যখন আপনি মনে করেন এখানে যদি আপনার 300 ভোল্ট ডিসি ঢুকতেছে রেকটিফায়ার দিয়ে, আর এখান থেকে এসি ঢুকতেছে, তখন কিন্তু সে এখান থেকে নিবে না। সে এখান থেকে না নিয়ে সে যেখান থেকে সবচেয়ে বেশি শক্তি আসতেছে, বেশি ফ্লো হচ্ছে, সে সেখানের সাথে কানেকশন থাকতে চেষ্টা করবে। এতে কী হবে, আপনার এসির সাথে শেয়ারিং অফ থাকবে, মানে এসি শেয়ারিং বা এসি থেকে নেওয়া, এতে আপনার বিদ্যুৎ বিল সেভ হবে। যেটা আমরা এই যে এখানে 3টা পয়েন্ট দিয়ে বলছি, যে 3টা পয়েন্ট করলে কিন্তু কিন্তু আর সাইডও এখানে কানেকশন হতে থাকবে না। আমি যদি এটা অফে রাখি, সে ডিসকানেক্ট থাকবে। আচ্ছা, হাই ভোল্টেজ, শেষ পয়েন্ট হলো হাই ভোল্টেজ ইনভার্টার ইউজ করা। হাই ভোল্টেজ ইনভার্টার বলতে কি, আমরা দেখা যায় ম্যাক্সিমাম ইউজ করি হইল 12 ভোল্টেজের আইপিএস, কেউ 24 ভোল্টেজের আইপিএস, কেউ 48 ভোল্টেজের আইপিএস। ব্যাটারির কারণে হয়তো মানুষ এটা ইউজ করে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ডিসি থেকে এসি কনভার্টার সময় যত হাই ভোল্টেজ থাকবে তত সিস্টেম লস কম হবে। এ ব্যাপারে আমি ভিডিও শেয়ার করছি, আমার ইয়াতে দেখে নিতে পারেন। যত হাই ভোল্টেজের ইউজ করবেন তত সিস্টেম লস কম হবে, ডিসি থেকে এসি উৎপাদনে সহজ হয়ে যাবে। এই সব ফর্মুলা ফলো করলে আমরা আশা রাখি আমাদের বিদ্যুৎ বিল কমাইতে পারবো এবং সোলার থেকে 100% শক্তি ইউজ করতে পারবো। তাহলে সোলার থেকে 100% শক্তি ইউজ করতে আমাদেরকে এই সিস্টেম ফলো করা যাবে না। কোনো পিডাব্লিউএম নাই, কোনো এমপিপিটি নাই, কোনো আইপিএস দেয়া নাই, সব বাদ। ব্যাটারি পারবেন, সেটা পরে বলবো আরেকদিন। আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, শেষ করে ফেলবো। তা আমরা কি করব, এই সিস্টেমে সরাসরি আইজিবিটির মাধ্যমে ডিসি থেকে এসিতে কনভার্ট করে ফিউজ সাইন আপ করে আমাদের হোমের যত লোড আছে সারাদিন চালাইতে পারবো। দিনের বেলা আমাদের ম্যাক্সিমাম লোড আমরা 100% সোলার প্যানেলকে ইউজ করব এবং উপকৃত হব, কারেন্ট খরচ আমাদের কমে যাবে। আর এই সিস্টেমটাই আমাদের পাওয়া যাচ্ছে বাংলাদেশে, অনেক ভাইরাই চলতেছে এটাতে। কেউ বলে বিএফডি, যেটাই বলুক, মূলত ওটা হলো ডিসি টু এসি কনভার্টার, ফিউজ সাইন হবে। এবং বর্তমানে আরও বলেই দিলাম যে জুই পাওয়ার গাজীপুর কি বিশ্ববিদ্যালয় জানি, আমি পুরাটা জানি না, জুই পাওয়ার আমাদের সোহাগ ভাই এটা মোটামুটি পাকিস্তান থেকে নিয়ে এসছে, উনি উৎপাদন করতেছে। এছাড়াও আরও অনেক আছে আমাদের বাংলাদেশের বাইরা। কিন্তু আপনাকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মালের কতটুকু, মানে সে কোয়ালিটি কী ধরনের কোয়ালিটি দিয়ে ইউজ করতেছে। যেসব ওভারকাম আছে সেটা ওনাকে আমি বলে দিয়েছি, যে সমস্যাগুলো যেটা পাকিস্তান আলারা গত 9 মাস ধরে ফেস করতেছে, সেই সমস্যাগুলো আমরা যদি না ইউজ করি, মানে সেগুলো যদি ওভারকাম করি, সেরকম যদি সঠিক ডিভাইস আমরা ইউজ করি গুণগত মানসম্পন্ন, তাই আমরা এটাতে পড়বো না। এছাড়াও ইন্ডিয়ান ম্যাক্সমো নামে একটা কোম্পানি আছে ইন্ডিয়ান, অন্ধ্রপ্রদেশে, উনিও ওনার প্রোডাক্টটা অনেক আগাইয়া, মানে আমাদের শখবাই তো শুরু করছে, ওনারাও শুরু করে ফেলছে। অক্টোবরে পাবেন ওনাদের প্রোডাক্ট, ওটাও একটা রিলায়েবল প্রোডাক্ট। আপনি চাইলে ওখান থেকেও নিতে পারেন, আর বাংলাদেশ থেকে নিয়ে আমাদের জুই পাওয়ার থেকে নিতে পারেন, সোহাগ ভাইয়ের কাছ থেকে।
তো যেখান থেকেই নেন আপনারা এই সিস্টেমটা ইউজ করবেন, তাইলে বিদ্যুৎ বিল কমে যাবে এবং আপনাদের সোলারটাকে 100% ইউজ করতে পারবেন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।